আমার খিদে পেয়েছে কাব্য ভাই। কাব্যের মেজাজ এমনিতে গরম। স্রোতের মুখের এই ভাইয়া ডাকটা পছন্দ হলো না। স্রোতের দিকে না তাকিয়ে উত্তর দিল কাব্য। থাপ্পড় খাবি, পেট ভরে যাবে। স্রোত মুখ ভেঙচি কেটে গাল ফুলিয়ে বলল কাব্যকে। থাপ্পড় মারবেন কেন? আমি তো ভুল করিনি। কাব্য স্রোতের দিকে তাকালো রাগত স্বরে। ভুল করিসনি। না। বলেছিলাম না এসব অনুষ্ঠানের আয়োজন করার দরকার নেই। তুই তখন লাফালাফি না করলেও এতে কিছু হতো না স্রোত। এই রিজনের প্রতি এত টান কিসের তোর? কি কথা বলছিলি ওর সাথে? স্রোত ভীতু বিড়ালের মতো মুখটা নুইয়ে রেখেছে, নিচু গলায় বলল সে। কোনো কথাই বলিনি। আমি সবটাই দেখছি স্রোত, মিথ্যা বলে রাগাবি না একদম। স্রোতের বিরক্ত লাগছে। এবার না খেয়ে আর কত সময় থাকবে সে? স্রোত তাকালো কাব্যের দিকে, সাহস করে বলল। সব মেয়েদের বউ সাজতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে হয়েছে। এমন কিছু হবে আমি তো জানতাম না। তাই বলে আপনি আমাকে না খাইয়ে মারবেন? দয়া মায়া নেই আপনার? কাব্য ব্রেক কষলো গাড়ির। স্রোত ভয়ে জিভ কাটলো, মাথাটা নুইয়ে নিল সে। খিদের চোটে কী সব বলেছে নিজেও জানে না স্রোত। এখন তো মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। কাব্য নিশ্চয় এখন আদর করে দুই গালে দুটো থাপ্পড় মারবে ওকে। স্রোতের কল্পনায় তো বারবার এই দৃশ্যই ভেসে উঠছে। ভয়ে দুই গালে হাত দিয়ে বসে আছে স্রোত। কাব্য ভ্রু কুচকে স্রোতের দিকে তাকালো। ওর ভয়ের তো মুখশ্রীর দিকে তাকিয়ে বলল। আমি মেরেছি তোকে? এমন করছিস কেন? স্রোত শুকনো ঢোক গিলল, ফরফর করে বলতে শুরু করলো। আসলে আমি সকাল থেকে কিছু খাইনি, না বুঝে তর্ক করে ফেলেছি। ক্ষমা করুন, আর করব না এমন। আমি ফুপির কাছে যাব, আমাকে বাড়ি দিয়ে আসুন। স্রোত এক নাগাড়ে বলে চলেছে কথাগুলো। কাব্য বিরক্ত হলো, ধমক দিয়ে বলল স্রোতকে। চুপ কর স্রোত, একদম চুপ, একটা কথাও বলবি না। কাব্যের বড়সড় ধমকে কেঁপে উঠল স্রোত। চোখ দুটো ছলছল করছে ওর, যখন তখন কান্না করে দেবে এমন অবস্থা। গালটা যেন আগে প্রস্তুত করে রেখেছে চড় খাওয়ার জন্য। কাব্য যেই না তাকালো স্রোতের দিকে, চোখাচোখি হলো দুজনার। কাব্য তো শান্ত হলো নীলাম্বরী নীলাপ চোখ দুটো দেখে, কিন্তু স্রোতের মনে যে ভয় বাসা বেঁধেছে, কান্না করে দিয়েছে সে। কাব্য বিরক্ত হলো, আবারও ধমক দিয়ে বলল। এই মেয়ে, বলছি না চুপ করতে। এত কান্নাকাটি করলে মাঝ রাস্তায় ফেলে চলে যাব। কোনো মতে নিজেকে সামলালো স্রোত। কাব্য তাকিয়েছে নীলাম্বরীর মুখ পানে, কান্না করে চোখ মুখ ফুলে গেছে স্রোতের। মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে অনেক আগে। তবুও কাব্যে চোখ আটকালো স্রোতের নীলাভ চোখ দুটো আর কান্না ভেজা মুখটার দিকে। এই অবস্থাতেও কত আকর্ষণীয় লাগছে স্রোতকে। কাব্যের যে বারবার ইচ্ছে করছে স্রোতের ভিজে ঠোঁট দুটো দখল করে নিতে। কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে, ওকে কথা বলার সুযোগ না দিয়ে আঁকড়ে ধরল ঠোঁট জোড়া। কাব্যের হাত স্রোতের উন্মুক্ত কোমরে, অন্য হাত খোলামেলা পিঠে। কাব্যের হাতের অবাধ্য বিচরণে বেলাগাম ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল স্রোতের নারী সত্তা। মন বলল সাড়া দিতে কাব্যের ভালোবাসার ডাকে। কাব্য স্রোতের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে। স্রোতের হাত পা অবশ্যই আসছে, ঘন ঘন শ্বাস ফেলে বলছে কাব্যকে। বাড়ি চলুন। মাঝ রাস্তায় কি শুরু করেছেন? কাব্যের কানে গেল স্রোতের কথা, কিন্তু ও যে উন্মাদ হয়ে আছে। নীলাম্বরীকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগেছে মনে। কাব্য স্রোতের থেকে দূরে সরল, স্বাভাবিক করলো নিজেকে। স্রোতের দিকে আবারও তাকিয়ে বলল। খিদে পেয়েছিল না? চুমু দিলাম, পেট ভরে যাবে। স্রোতের মুখে লজ্জারা ভিড় জমিয়েছে, গাল দুটো লাল হয়ে আছে ওর। কাব্যের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়েছে সে। স্রোত উত্তর দিল না কাব্যের কথার। কাব্য ঠোঁট কামড়ে হাসলো, দেরি না করে গাড়ি স্টার্ট দিল, উদ্দেশ্য ওর ফ্ল্যাটে যাবে। কাব্য স্রোতকে কোলে তুলে বাড়ির ভেতর ঢুকলো। ডাইনিং টেবিলে খাবার সাজানোই ছিল। কাব্যই কল দিয়ে বলেছিল সার্ভেন্টকে ওরা আসার আগে যেন খাবার রেডি রাখে। স্রোতকে কোলে নিয়ে চেয়ার টেনে বসলো কাব্য। প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিল ওকে। স্রোত বাধ্য মেয়ের মতোই শুনছে কাব্যের সব কথা, একটা টু শব্দ করেনি সে। কিন্তু এবার যে বিরক্ত লাগছে। আর কত সময় ওকে কোলে বসিয়ে রাখবে কাব্য ভাই? স্রোত নাড়াচাড়া করলে ওর কানের কাছে এসে নেশালো কণ্ঠে বলল কাব্য। আমারও খেতে পেয়েছে স্রোত, আমাকে খাইয়ে দে এবার। স্রোত একবার টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলোর দিকে তাকালো, পরে আবার কাব্যের মুখটার দিকে তাকিয়ে বলল। এখনই দিচ্ছি। স্রোত যেই না প্লেটের খাবার হাতে তুলবে, কাব্য ধরে নিল ওর হাত। স্রোত ভ্রু কুচকে কাব্যের দিকে তাকাতেই বলল সে। হুম, এগুলো খেলে আমার পেট ভরবে না। তাহলে কি খাবেন? তোকে। সাথে সাথে চোখ নামিয়ে নিল স্রোত। কাব্যের বুকে ঘুষি মেরে বলল আস্তে করে। ছি। স্রোত উঠে চলে যেতে চাইলে কাব্য আবারও সামনে গিয়ে দাঁড়ালো। কোনো কথা ছাড়াই কোলে তুলে নিল স্রোতকে। স্রোতের ভয় লজ্জা মিলেমিশে একাকার। কাব্যর মুখটার দিকে তাকাতে স্রোত নিজের মুখ গুজে নিল কাব্যের বুকে। রাহুলরা সব আগে থেকে এসে বসে আছে। হা করে দরজা চিপায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে স্রোত কাব্যের কার্যলাভ। ওরা ভালো করেই জানতো কাব্য স্রোতকে নিয়ে এখানে আসবে, তাই আগে ভাগে এসে বসে আছে। রাহুল বা ওর বাকি বন্ধুরা একটা কথাও বলল না। কাব্য সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখন কাব্যের পিছু নিল ওরা তিনজনও।
কাব্যের রুমে যাওয়ার আগেই ওর স্টাডি রুমটা ওর বেডরুমের দরজা খুলতে সময় লাগবে ভেবে স্টাডি রুমে নিয়ে গেল স্রোতকে। টেবিলে বসিয়ে দুহাত দিয়ে ওর কোমর চেপে ধরে কাছে নিয়ে আসলো। টেবিলে থাকা বইপত্র আকির বুকির জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে ফেললো মেঝেতে। স্রোত একবার মেঝেতে পড়ে থাকা জিনিসপত্রগুলোর দিকে চোখ বুলালো। কাব্যের চেহারার দিকে তাকাতেই কম্পন ধরল শরীরে। কাব্যের হাতের স্পর্শ, চোখের ঘোলাটে চাহনি সব যেন বশ করে নিল স্রোতকে। আপনা আপনি ওর হাত দুটো চলে গেল কাব্যের গলায়। কাব্য আর একটু এগুলো স্রোতের দিকে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে স্রোতের কানের কাছে গিয়ে বলল, আই অ্যাম হাংরি, আই ওয়ান্ট টু ইট ইউ বেবি। স্রোত কিছু বলল না। শরীরটা লজ্জাপতি পাতার ন্যায় নেতিয়ে পড়েছে ওর। সমস্ত ভর ছেড়ে দিয়েছে কাব্যের উপর। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে। মুখ ডুবালো স্রোতের গলায়। চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওর মুখ। বক্ষদের স্রোতের শ্বাস আটকে আসছে। কাঁপুনি ধরেছে পুরো শরীরে। দুহাত দিয়ে কাব্যের মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরেছে সে। স্রোতের গায়ে থাকা ওড়নাটা মেঝেতে পড়ে আছে। মাথার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। ঠোঁটে লিপস্টিক, চোখের কাজল লেপটে গেছে অনেক আগে। কাব্যের হাতটা স্রোতের পা থেকে ক্রমাগত উপরের দিকে উঠছে। চোখ দুটো বন্ধ করে নিল স্রোত। ঘন ঘন শ্বাস ছেড়ে মাথাটা এলিয়ে দিল কাব্যের কাঁধে। দরজার দিকে চোখ যেতে স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। মাথাটা তুলে গায়ে সবটুকু শক্তি দিয়ে কাব্যের বুকে ধাক্কা দিল সে। আকস্মিক ধাক্কায় কিছুটা দূরে সরে গেল কাব্য। প্রচণ্ড রাগ হলো। স্রোতের কি ভালো লাগছে না কাব্যের ছোঁয়া। পাশে থাকা চেয়ারটাতে লাথি মেরে গর্জে উঠে বলছে কাব্য। সমস্যা কি স্রোত? আমার স্পর্শ ভালো লাগছে না? স্রোত টেবিলের উপর থেকে নেমেছে। মেঝেতে পড়ে থাকা ওড়নাটা হাতে নিয়ে ঢেকে দিয়েছে নিজের শরীর। এমনভাবে কাব্যের থেকে নিজেকে আড়াল করে দিয়েছে যেন ওকে দেখা না যায়। কাব্যের মেজাজ বিগড়ে গেল। স্রোতের হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে আসলো। রেগে মেগে বলল, কি সমস্যা স্রোত? আমাকে বল। আমি কাছে আসলে এমন করিস কেন তুই? ভালো লাগে না আমাকে? উত্তর দে। 2 মিনিটের মধ্যে উত্তর না পেলে খারাপ হবে কিন্তু। স্রোত আবারও তাকালো দরজার দিকে। ওর তাকানো অনুসরণ করে কাব্য তাকালো সেদিকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো কাব্যের। লিয়া, স্নিগ্ধ আর রাহুল একজনের কাঁধে অন্যজন হাত রেখে দাঁড়িয়ে আছে পাশাপাশি। মনোযোগ দিয়ে দেখতে ব্যস্ত কাব্য আর স্রোতকে। রাহুলরা যখনই বুঝলো কাব্য রেগে গেছে, একজন অন্যজনের মুখ চায়াচই করলো। রাহুল হাত দুটো উঁচিয়ে বলল কাব্যকে, রাগিস না ভাই, তোদের বাসরে কোনো সমস্যা হয় কিনা দেখতে এসেছিলাম। কাব্য এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে ওদের মারবে বলে। তত সময় স্নিগ্ধ ওর চোখে চশমাটা ঠিক করে অভিজ্ঞদের মতো বলছে, কথা সেটা না, কথা হলো দামি খাট থাকতে তুই এখানে কেন বাসর করেছিস? রাহুল হেসে উঠল। স্নিগ্ধের মাথায় গাঁটটা মেরে বলল, আর বুঝিস না, অতিরিক্ত উত্তেজনায় কাব্য ব্রয়ের হুঁশ জ্ঞান লোপ পেয়েছে। টেবিলের বদলে জঙ্গলে বাসর করলেও আমি অবাক হতাম না। কাব্য দাঁত কিরমির করে বলল তখন। তোদের যন্ত্রণায় আমি জঙ্গলে গিয়ে শান্তি পাবো। সাথে সাথেই উত্তর এলো রাহুলের থেকে, ঠিক ধরেছিস, একদম শান্তি পাবি না। বন্ধু হিসেবে তোর বাসরের সাক্ষী হওয়া আর কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা সব দেখা আমার দায়িত্ব। কাব্য প্রচন্ড রেগে আছে। শক্তপোক্ত কিছু একটা হাতে নিয়ে ছুঁড়ে মেরেছে ওর বন্ধুদের দিকে। যান বাঁচাতে প্রত্যেকে পালিয়েছে তখন। এত কিছু দেখে স্রোত কেমন বোকা বনে গেছে। মুখে কথা নেই ওর। কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে সে। খোলা জানালা দিয়ে বাতাস এসে ঢুকছে রুমে। স্রোত ঘুমিয়ে আছে বিছানায়। ওর মাথার এলোমেলো চুলগুলো চোখে মুখে এসে পড়ছে। কাব্য কিছু দূরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে যাচ্ছে ওর নীলাম্বরীকে। আজ অনেক দিন পর আবারও পেন্টিং করলো কাব্য ও নীলাম্বরীর ছবি আঁকলো আবারও। কাব্যের রুমের দেয়ালে ওর হাতে আঁকা অনেক ছবি টাঙানো, আর একপাশে সুন্দর করে ওর মায়ের ছবি টাঙানো। স্রোতের থেকে চোখ সরিয়ে কাব্য তাকালো ওই ছবিটার দিকে। আস্তে আস্তে ছবিটার কাছে গিয়ে হাত দিয়ে স্পর্শ করলো। মায়ের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো ভেসে উঠল চোখের সামনে। অধর কোণে হাসির রেখা ফুটে উঠল কাব্যের। ঘাড় কাত করে ওর আম্মু ছবিটার দিকে তাকিয়ে গান গাইল সে। সুরেলা কণ্ঠের গান কানে যেতে চোখ খুলে তাকালো স্রোত। দেখলো কাব্য দাঁড়িয়েছে ওর বড় ফুপির ছবিটার সামনে। কাব্য হাত বুলাচ্ছে ওর আম্মুর ছবিটাতে। ভালো করে খেয়াল করলে দেখলো ধুলো জমেছে ছবিটায়। দেরি করলো না, কাব্য একটা ভালো কাপড় এনে মুছে দিয়েছে ছবিটা। হঠাৎই কি যেন মনে পড়লো কাব্যের। কিছু মুহূর্তেই যেন ওর চোখের মুখের আনন্দ সরে গেল। নীলাম্বরীকে নিজের করে পাওয়ার ঠিক যতটা আনন্দ হচ্ছে মায়ের না থাকায়, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে কাব্যের মনে। আজ যদি ওর আম্মু থাকতেন কত সুন্দর হতো সবটা। স্রোত কাব্যকে পাশাপাশি দেখলে নিশ্চয়ই উনি খুশি হতেন। কাব্য গিয়ে জানালার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আকাশ পাতাল কত কি কল্পনা করলো সে। পরে আবারও দপ করে বসে পড়ল সোফায়। দূর থেকে মায়ের ছবিটার দিকে তাকিয়ে বলল, তুমি কেন চলে গেলে আম্মু? তোমার ছোট্ট কাপের মন ভাঙতে একটু কষ্ট হলো না তোমার? তুমি জানো কাউকে বিশ্বাস করতে, ভালোবাসতে কতটা ভয় হয় আমার। বারবার মনে হয় তোমার মধ্যে সে আমাকে ছেড়ে চলে যাবে। কাব্য কথা থামালো।
মনে হলো কেউ বসে আছে ওর পাশে। কাব্য হয়তো বুঝলো মানুষটাকে। কোনো কিছু না ভেবেই কাঁধে মাথা রাখলো তার। দীর্ঘশ্বাস ছাড়লো কাব্য, চোখ দুটো বন্ধ করে নিল নিজের। কাব্য ভাইয়ের কষ্টে স্রোতেরও কষ্ট হলো। মানুষটা বাইরে থেকে কঠোর হলেও ভেতরটা তার অনেক নরম, এটা স্রোত আগেই বুঝেছে। স্রোত কাব্যের মুখটার দিকে তাকালেই কাব্য বলে উঠল ওকে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে নীলাম্বরী? সাথে সাথেই উত্তর দিল স্রোত। আ যাব না। মিথ্যে বলছো তুমি। তুমি একদিন ছেড়ে চলে যাবে আমাকে। আমি তো অনেক কষ্ট দিই, মারধর করি। তুমি নিশ্চয়ই চলে যাওয়ার উপায় খুঁজছো। আমার মতো পাষাণ দয়াহীন অমানুষের সাথে কেনই বা থাকবে তুমি? কারণ আপনি যেমন, আমি ঠিক তেমনভাবেই আপনাকে ভালোবাসি। কাব্য স্রোতের দিকে তাকালো। ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল। সত্যি তো? উপর নিচ মাথা নাড়ালো স্রোত, যার উত্তর হ্যাঁ। কাব্য অপলক তাকিয়েছে ওর নীলাম্বরীর দিকে। মেয়েটাকে বিশ্বাস করে তবে ভুল করেনি সে। কাব্য এই কথাগুলো বললই স্রোতের উত্তর জানার জন্যে, নইলে এত নরম কোমল কথা বলা ওর দ্বারা সম্ভব নয় কোনোভাবেই। স্রোত কিছু একটা ভেবে বলল আপনি আমাকে ভালোবাসেন কাব্য ভাই? কাব্যকে। কাব্য ভ্রু কুচকালো স্রোতের কথার উত্তরে না তো, এইসব প্রেম ভালোবাসা কাব্যের সাথে যায় না। বলল। স্রোতের মুখটা অন্ধকারে ঢেকে গেল, ছলছল করছে চোখ জোড়া। এই মুহূর্তে কাবু ভাই থেকে এমন উত্তর আশা করেনি সে। স্রোত উঠে দাঁড়ালো, আবার জিজ্ঞাসা করলো কাব্যকে। তার মানে ভালোবাসেন না? না, বাসি না। স্রোতের কান্না পেল, কোনো মতে নিজেকে সামলে নিল সে। রাগ করে বলল কাব্যকে। তাহলে এখানে নিয়ে আসছেন কেন? বিয়ে করেছেন কেন? ভালোই যখন বাসেন না, কাছে পেতে চান কেন তাহলে? আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। সোফার কুশনটা কাব্যের মুখের উপর ছুঁড়ে মারল স্রোত। গটগট করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। কাব্য মনে মনে হাসছে কিছু একটা ভেবে। স্রোত দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকিয়েছে, চোখের কোণে পানি জমেছে ওর। নাক টেনে বলছে। আটকালেন না তো? ঠিক আছে, চলেই যাচ্ছি। স্রোত পা বাড়ালো। আবারও কাব্য দ্রুত উঠে গিয়ে সামনে দাঁড়ালো স্রোতের। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে আসলো সোফায়। কাব্যের কোলে বসে আছে স্রোত, মুখ গুজেছে, ওর বুকে কান্না পাচ্ছে স্রোতের। পরক্ষণে আবারও নিজেকে বকাঝকা দিয়ে বলছে, আমাকে কি এগুলা মানায়? স্রোতের ভাবনায় ছেদ পড়ল। কাব্য তার নীলাম্বরীর কানের কাছে গিয়ে বলল। শোনো নীল চোখের নীলাম্বরী, এই কাব্য তোমাকে অনেক ভালোবাসে। প্রিয় মানুষের মুখে ভালোবাসার কথা শুনে স্রোতের ভেতরটা ভরে উঠেছে আনন্দে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে ওর মনে। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছে সে। অবশেষে আসলো এই দিন। কাব্য ভাই নিজ মুখে ভালোবাসার কথা বলল ওকে। স্রোতের যে বিশ্বাস হচ্ছে না, বারবার মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। আবারও কিছু বকতে নিলে থামিয়ে দিল স্রোত। বলল সে। তাহলে নাটক কেন করলেন? কাব্য রাগ করার ভান করলো, মিছে মিছে ধমক দিয়ে বলল স্রোতকে। কি বললি? আমি নাটক করি? থাপ্পড় খাবে। স্রোত এবার আর ভয় পেল না, জানে কাব্য ভাই নাটক করছে ওর সাথে। আগের মতোই মনে মনে বলছে স্রোত। অভিনয় ওর কাব্য সেরা। দুই হাত দিয়ে দুই গাল ঠেকে নিল সে, ডানে বামে মাথা নেড়ে বলল। একদম না, ব্যথা পাবো। কাব্য হাসলো। স্রোতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। তাহলে আদর দেই, সুখ পাবি। ছি। লজ্জায় স্রোত নিজের মুখ লুকালো কাব্যের বুকে। বিড়বিড় করে বকাঝকা দিল ওকে। কাব্য কেবল দেখে যাচ্ছে ওর নীলাম্বরীকে। ওর লজ্জা মাখা মুখটার দিকে তাকালে হাসছে মনে মনে। স্রোত বসে আছে সোফায়। কাব্য ওর কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। স্রোত কাব্যের ঘন চুলের ভাঁজে হাত বুলাচ্ছে, কখনো কখনো আবার তাকাচ্ছে কাব্যের মুখের দিকে। মনে মনে ভাবছে সে, ইস আজ কত সুন্দর লাগছে কাব্য ভাইকে। ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে মানুষটাকে। অথচ এই মানুষটাই সারাদিন ধমকা ধমকি করতে থাকে স্রোতকে। বেচারি ভয়ে কবে জানি হার্ট অ্যাটাক করে বসে। স্রোতের হঠাৎ খেয়াল এলো আজ ওদের মেহেদি অনুষ্ঠান ছিল, কিন্তু কাব্য ভাইয়ের আশায় মন খারাপ হয়েছিল স্রোতের। এই চক্করে আর মেহেদিও পড়া হয়নি। স্রোত তাকালো সাদামাটা হাত দুটোর দিকে। মনে মনে রাগ হলো, এই কাব্য ভাইটার জন্যই আজ মেহেদি দেওয়া হলো না। তাহিয়া কত সুন্দর করে মেহেদি দিল তখন। স্রোতের কানে এলো কাব্যের কথা। আজ আমাদের মেহেন্দি ছিল, তাই না? হুম, ছিলই তো। আপনার জন্য হলো কোথায়? এখন হবে। সিরিয়াসলি? এই মাঝরাতে? কিভাবে হবে শুনি? মেহেদি কোথায় আর আর্টিস্টই বা কোথায়? কেন? আমাকে তো চোখে লাগে না? আমি আর্টিস্ট, মেয়েদের ব্যবস্থা হয়ে যাবে। এত রাতে মেহেদি কোথায় পাবেন? স্রোতের কথা শেষ হতে দরজার পিছন থেকে এক এক করে বেরিয়ে এলো লিয়া, স্নিগ্ধ আর রাহুল। লিয়া ওর হাতে থাকা মেহেদিটা কাব্য আর স্রোতকে দেখিয়ে বলল। এই যে মেহেদি এখানে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই মাথাটা দরজার দিকে তাকালো কাব্য।
সাথে তাকালো স্রোতও। কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়ে গেল স্রোতের। লজ্জায় সে মুখ সরালো অন্যদিকে। কাব্য বেজায় বিরক্ত বন্ধুদের বাদরামতে। ওদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রাগত স্বরে বলল। তোদের ঘুম নেই? এত রাতে এখানে কি করছিস? লিয়া মুখে হাসি টেনে উত্তর দিল। আসলে রাহুল নিয়ে আসলো, ওর নাকি রুমে মন টিকছে না, রোমান্সের গন্ধ পাচ্ছে, সেই গন্ধে টেনে নিয়ে এসেছে এত দূর। তুই কি রাগ করলি? দেখ ভাই, আমরা না আসলে কিন্তু মেহেদির ব্যবস্থা হতো না। ঠিক তাই তো, আমার তো এখনই উচিত তোমাদের পুরস্কার দেওয়া। তা তো অবশ্যই। আচ্ছা, কথাটা বলেই কাব্য উঠে দাঁড়ালো। একটু একটু করে এগিয়ে গেল রাহুলদের দিকে। রাহুলের কাছে ভালো ঠেকছে না কাব্যের মতিগতি। লিয়া ওর হাতে থাকা মেহেদিটা রেখে দৌড়ে পালালো। ওর পিছু পিছু গেল রাহুল আর স্নিগ্ধ। কাব্য মনে মনে হাসছে ওদের পালানোর স্টাইল দেখে। ফিরে তাকাবে তখনই আবারও রাহুল দরজার সামনে উকি মেরে বলছে। শোন কাব্য, ভুলেও আজ বাসর করবি না। এতদূর যখন চলে এসেছিস, কাল বিয়েটা হয়ে যাক, তারপর তোর গুরুত্বপূর্ণ কাজটা করিস। আন্টি আমাকে বারবার বলে দিয়েছে তোদের দেখে রাখতে। বিয়ে ছাড়া অঘটন ঘটানো ধর্মের সইবে না। কাব্য এবার প্রচন্ড রেগেছে। চিৎকার দিয়ে বলে উঠেছে রাহুলকে। যাবি তুই? আরে যাচ্ছি যাচ্ছি, উত্তেজিত হবি না কিন্তু। কাব্য বিরক্ত হয়ে সেন্টার টেবিলে রাখা ফুলদানি হাতে তুলে ছুঁড়ে মারল রাহুলের দিকে। রাহুল দ্রুত সরে গেল। যাওয়ার আগে মুখ ভেঙচি কেটে মনে মনে বকাঝকা করে গেল কাব্যকে। সকাল হলেই বাড়ির সবাই এসে উপস্থিত হলো কাব্যের ফ্ল্যাটে। সাবরিনা বেগম ভেবেই নিয়েছেন কেবল ছোট ছেলে আর ছোট বৌমার বিয়ের অনুষ্ঠানই করবেন। কাব্য যেমন ঘাটতেরা বেঁকে বসেছে, হয়তো কোনোভাবে সে বিয়ের অনুষ্ঠানে যাবে না, সাথে স্রোতকেও যেতে দিবে না। কিন্তু মাহতাব সাহেবের যে বড়ই ইচ্ছে, দুই ছেলের বিয়ে দেখে যেতে চান তিনি। কাব্যের চাচা চাচি আর বন্ধুরা সবাই মিলে বোঝালেন কাব্যকে। যদিও প্রত্যেকেই জানেন কাব্যের উত্তর হবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাব্য রাজি হলো অনুষ্ঠানে যেতে। স্রোতসহ বাকিরা অবাক হলো বটে, কিন্তু সাবরিনা বেগম অবাক হননি। উনি ভালো করে বুঝতে পারছেন স্রোতের ভালোবাসার ছোঁয়ায় কাব্যের এমন পরিবর্তন। অবশেষে বিয়ে হলো ধ্রুব, তাহিয়া আর স্রোত কাব্যের। বিয়ের আয়োজন করা হয়েছে কাব্যদের সুবিশাল বাড়ির গার্ডেনে। সাজানো হয়েছে এতটাই নজর কাড়া ভাবে, পুরো যেন রাজকীয় ভাব। পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে, সবাই নাচ গান করতে ব্যস্ত। আরণ্যক ম্যানশন মেহমানদের আনাগোনা। স্রোত উপভোগ করছে সবটা। ওকে আজ পুতুলের মতো সুন্দর লাগছে। সাবরিনা বেগম বেশ কয়েকবার তাকিয়েছেন ভাইজির দিকে। মনে মনে ওর প্রশংসা করে বলেছেন কারোর যেন নজর না লাগে। তাহিয়ার ফর্সা শরীরে মেরুন রঙের সুন্দর লেহেঙ্গাটা মানিয়েছে ভালো। ওকে আজ লাল পরীর মতো সুন্দর লাগছে। ধ্রুবর পাশে তাহিয়াকে ভালোই মানায়। যে কেউ দেখলেই বলবে আল্লাহ তাহিয়াকে ধ্রুবর জন্যই বানিয়েছেন। বিয়েবাড়ির অধিকাংশ মেহমানরাই বলছেন কথাটা। কাব্য আসতে সবার মুখের হাসি সরে গেল। মনে মনে ভয় পেলেন অনেকে। ভয় তো পাওয়ারই কথা। কাল কাব্যের ভয়ঙ্কর রূপটা যে দেখেছেন সকলে। কাব্য এসে স্রোতের পাশে দাঁড়াতে স্রোত কাব্যের দিকে তাকিয়ে নিজের মন ভোলানো হাসিটা দিল। নীলাম্বরীর এই ঘায়াল করা হাসিটা যেন বুকে গিয়ে লাগলো কাব্যের। বিয়ের আয়োজন শেষ, তাই এই ঝামেলার মধ্যে থাকতে চাইল না সে। সবার মাঝখানে স্রোতকে কোলে তুলে হাঁটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। কেউ অবশ্য আটকালো না তাদের। বড়রা লজ্জায় চোখ সরালেন অন্যদিকে। সাবরিনা বেগমের মুখটা দেখার মতো ছিল। চশমাটা ঠিক করে রাগত স্বরে বললেন। এই ছেলের কি কোনো কালে হুঁশজ্ঞান হবে না? লজ্জা শরমের মাথা খেয়েছে এ ছেলে। দীপ্ত পাশেই দাঁড়িয়েছিল। ওনার বড় মায়ের কথা কানে আসতে বলল। কেন বড় মা? কাব্য ভাইয়া তো তার বউকেই কোলে নিয়েছে, এখানে লজ্জার কি আছে? আমিও তো কাব্য ভাইয়াকে ফলো করব। বিয়ের দিনই বউকে সবার মাঝখান থেকে কোলে করে রুমে নিয়ে যাব। দীপ্ত এত জোরে এই কথাগুলো বলেছে যে উপস্থিত সবার কানে গেছে। ছোট বড় সবাই হেসে উঠল দীপ্তর কথায়। সাবরিনা বেগম ভারী লজ্জায় পড়লেন। দীপ্তর দিকে চোখ গরম করে তাকাতেই ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বোঝালো। সে আর কথা বলবেন। বাড়ির মেহমানরা একে একে চলে গেছেন। তাহিয়া আব্বু আর ওদের বাড়ি থেকে আসা মেহমানরা মাত্রই গেলেন। তাহিয়ার ভীষণ মন খারাপ। পরনের লেহেঙ্গাটা খুব সুন্দর করে একটা শাড়ি পরেছে। পরনের লেহেঙ্গাটা খুলে সুন্দর একটা শাড়ি পরেছে সে। চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার কাছে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো তাহিয়া। ধ্রুব এসেছে দেখে মাথায় ঘোমটা টেনে আস্তে আস্তে এগিয়ে গেল ওর কাছে। সালাম করতে চাইলে থামিয়ে দিল ধ্রুব। তাহিয়ার মাথায় হাত দিয়ে বলল ঠাট্টা স্বরে। পায়ে হাত দিতে হবে না, যা দিলাম দোয়া করে, খাবি ভিক্ষা করে। মজা করছিস? না তো, আমি সিরিয়াস। কথাটা বলেই কাবাডের কাছে গেল ধ্রুব। টি শার্ট প্যান্ট হাতে নিয়ে চলে গেল ওয়াশরুমে। তাহিয়া এত সময় লক্ষ্য করলো ধ্রুবকে। অফ হোয়াইট রঙের শেরওয়ানিতে দারুণ লাগছে ধ্রুবকে। তাহিয়া কেন যে কোনো মেয়েরই চোখ আটকাবে এই ছেলের দিকে।
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। কাব্য আজ স্রোতকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল, ফিরল কিছু সময় আগে। তবে এখন আর ও বাড়িতে যায়নি। এত লোকজন হই হুল্লোড় বিরক্ত কাব্য। নিজের ফ্ল্যাটে এসেও শান্তি নেই। বন্ধু নামক শত্রুগুলোর যন্ত্রণায় ঘরে থাকা মুশকিল। কাব্য রুমে ঢুকতে ভালোই ভালোই স্নিগ্ধ আর লিয়া চলে গেছে। ওদের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে স্রোতের। কাব্য যতটা বদমেজাজি, ওর বন্ধুরা ততটাই প্রাণোচ্ছল আর হাসি খুশি। স্নিগ্ধ আর রাহুল তো স্রোতকে বোন বানিয়ে নিয়েছে। কাব্য আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল রুমে আর কেউ আছে কিনা। জানালার কাছে টাঙানো বড় পর্দাটার দিকে চোখ যেতেই একজোড়া পায়ের দেখা পেল সে। এই পাটা যে রাহুলের ভালো করেই জানে কাব্য। কাব্যের ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি। এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে একটা ধারালো চুরি বের করে চোখের সামনে এনে নেড়েচেড়ে দেখলো। তাকালো জানালার পর্দার দিকে। সাথে সাথে পর্দা ফাঁক করে বাইরে বেরিয়ে এলো রাহুল। ভয়ে ভয়ে বলল কাব্যকে, ছুরি দিয়ে কি করবি? তোর প্রাইভেট পার্ট কাটকুট করে ভবিষ্যতে বাতি বানাবো। সাথে সাথেই কাব্যের থেকে কয়েক হাত দূরে সরে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠল রাহুল। না, এ হতে পারে না। আমি চলে যাচ্ছি, তুই তোর কাজ কর। রাহুল কথাটা বলেই পালালো। 1 মিনিটও দেরি করলো না সে। দরজার সামনে গিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল আবারও, তুই আজ তো একটা কষাই কাব্য। বদদোয়া দিলাম তোর বাসর ঘরের খাট ভেঙে পড়ুক। এত কষ্ট করে ফুল এনে খাট সাজালাম, তার প্রতিদান এইভাবে দিলি তুই? কথাটা বলেই দ্রুত চলে গেল রাহুল। কাব্য গিয়ে দরজাটা আটকে দিল। তখনই রাহুলের কাছে হাসছে রাহুলের কাজে হাসছে স্রোত। কিছু দূরে দাঁড়িয়ে থাকা কাব্য তাকিয়ে আছে ওর হাসি মাখা মুখটার দিকে। কাব্যের এমন চাহনি দেখে হাসি থামালো স্রোত। চোখ নামিয়ে নিল তখনই। কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে। ভালো করে পর্যবেক্ষণ করলো স্রোতকে। নীল রঙের একটা সুন্দর শাড়ি পরেছে কাব্যের, নীলাম্বরী। এই নীল শাড়িতে কাব্যের প্রেয়সীকে মানিয়েছে ভালো। কাব্য মিষ্টি করে হাসলো স্রোতকে দেখে। মনে মনে বলল, হুম, এই শাড়ি সুন্দর না, আমার নীলাম্বরী পরেছে বলেই এর সৌন্দর্য বেড়েছে। স্রোতের পরনে থাকা শাড়িটার উপরে গোল্ডেন কালারে সুতোর কাজ চকচক করছে। মুখে হালকা সাজগোজ, শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টানা। কাব্য এসে ফ্রেশ হয়ে নিয়েছিল। স্রোতের বিয়ের সাজটা রয়ে গেছে এখনো। কাব্যের ইচ্ছে করলো স্রোতের মুখের সাজ, ঠোঁটের লিপস্টিক নষ্ট করে দিতে, পুরোপুরি এলোমেলো করে দিতে নীলাম্বরীকে। কাব্য ঠোঁট কামড়ে হাসছে, বিড়বিড় করে বলছে, যাই হয়ে যাক, আজ কাব্যকে বিশ্বকাপ জয় করতেই হবে। স্রোত তাকালো কাব্যের দিকে। কাব্য বিড়বিড় করে কি বলল বুঝলো না সে। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। কি বলছেন? কাব্য ঠোঁট কামড়ে হাসলো। স্রোতের দিকে কিছুটা এগিয়ে বলল, বাসর করব। সাথে সাথে পিছিয়ে গেল স্রোত। ভয়ে ভয়ে বলল, না। কাব্য দ্রুত এগিয়ে গিয়ে শক্ত করে স্রোতের হাতের কবজি চেপে ধরল। কাব্যের আঙ্গুলের নখ ঢুকে গেছে নরম মাংসের ভিতরে। তীব্র জ্বলুনিতে চোখ মুখ কুচকে নিল স্রোত। কাব্য খেয়াল করলো না সেদিকে। স্রোতের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে ঘাড়ে মুখ গুজে বলল, না মানে, তুই যা চাইছিলি আমি তাই করলাম স্রোত। বিয়ে তো হলো আমাদের 2-2 বার। বাসর না হলে চলে বলো, আমার তোমাকে লাগবে স্রোত। আই নিড ইউ ডেসপার্টলি। কাব্যকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিতে দিতে বলল স্রোত, আচ্ছা ঠিক আছে, শাড়িটা চেঞ্জ করে আসি, ছাড়ুন আমায়। চেঞ্জ করতে হবে না, পুরোপুরি খুলে রাখো। আমি ছাড়া এই রুমের কেউ আসবে না। কাব্যের প্রতিটা কথায় লজ্জাবতী পাতার মতোই গুটিয়ে যাচ্ছে স্রোত। কাব্য ঠোঁট ছোয়ালো স্রোতের পুরো মুখে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল স্রোত। ঘাড়ে কামড় পড়তে প্রচন্ড ব্যথা অনুভব হলো তার। সাথে সাথে মৃদু আর্তনাদ করে বলে উঠল। কি করছেন? কাব্যর আঙ্গুল দিয়ে স্রোতের ঠোঁট চেপে ধরে বলল, কথা নয়, ফিল দিস মোমেন্ট। কাব্য আরো কাছে টানলো স্রোতকে। গভীর হলো ওর ঠোঁটের স্পর্শ। স্রোতের শরীরটা অবশ্যই আসছে। সমস্ত ভর ছেড়ে দিয়েছে বিছানায়। ঘন ঘন শ্বাস ফেলল সে। কাব্যের মাথার চুলগুলো খামচে ধরল দুহাত দিয়ে। মেয়েধীন ফর্সা পেটে কামড় পড়তেই আর্তনাদ করে উঠল স্রোত। কাপা কাপা কণ্ঠে বলল, লাগছে আমার, সরুন। একদিকে স্রোতের বারবার বাধা দেওয়া, অন্যদিকে ফোনে রিংটোন কানে আসছে কাব্যের। বিরক্ত হলো কাব্য। উঠে গিয়ে ফোনটা খুঁজে বের করে ছুঁড়ে মারল দেয়ালে। গায়ের শার্টটা খুলে ফেলল মেঝেতে। স্রোতের কাছে আসতে এসে পিছিয়ে গেল। কিছু দূরে পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। স্রোতের শরীর কাঁপছে। কাব্যকে কেমন পাগলের মতো দেখাচ্ছে আজ। ওকে একবার ধরতে পারলে মেরেই ফেলবে এমন হাবভাব চেহারায়। কাব্যের রাগ বাড়ল স্রোতের কাছে। আশেপাশে তাকিয়ে সেন্টার টেবিলে রাখা কাচের গ্লাস আর ফুলদানিটা চোখে পড়ল। কাব্য ওগুলো হাতে নিয়ে মেঝেতে ফেলতেই ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল জিনিসগুলো। কাচুমাচু হয়ে বসে থাকা স্রোতের দিকে তাকিয়ে রাগত স্বরে বলল কাব্য, কি একটা অবস্থা! 2-2বার বিয়ে করেও তুই আমার কাছে আসতে ভয় পাচ্ছিস স্রোত। তোর মতো বাচ্চা মেয়েকে বিয়ে করে আমার ভুল হয়েছে। বাসর ঘরে এসে তুই ছোঁয়াছুঁয়ি খেলতেছিস আমার সাথে।
স্রোত অবুঝের মতো তাকিয়ে আছে কাব্যের রাগান্বিত চেহারার দিকে, চোখ দুটো ছলছল করছে ওর। এক্ষুনি বুঝি কান্না চলে আসবে এমন অবস্থা। স্রোত চোখ নামালো, মিনমিনে কণ্ঠে বলল। বকছেন কেন? কাব্য বড় করে শ্বাস ছাড়লো, শান্ত করলো নিজেকে। স্রোতের হাত ধরে টান দিতেই বলে উঠল সে। ছাড়ুন, লাগছে আমার। কাব্য ছেড়ে দিল স্রোতের হাত, চোখের ইশারায় কাছে ডেকে বলল ওকে। কাছে আয় সুরত, তোমার ভালো লাগে না। ট্রাস্ট মি, ব্যথা দেব না একদম। স্রোত শুনল না কাব্যের কথা। কাব্য নিজেই ওকে কাছে টেনে নিল। অতিক্রম হলো অনেকটা সময়। স্রোতের উদরে কড়া লালচে দাগটাতে বেশ কয়েকটা চুমু দিল কাব্য। স্রোত কেঁপে উঠছে কাব্যের প্রতিটা স্পর্শে। চোখ দুটো বন্ধ করে নিল সে। খামচে ধরল বিছানার চাদর। কাব্যর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। স্রোতের পুরো শরীরে গভীর চুম্বন এঁকে দিল সে। দখল করলো ও প্রেয়সীর গোলাপ সম পাতলা ঠোঁটজোড়া। স্রোতের কি যেন হলো, অস্বস্তি হচ্ছে ও শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে পড়েছে বিছানায়। কাব্য যখনই তাকালো নীলাম্বরী চোখ দুটোর দিকে, কেমন উথাল পাথাল শুরু হলো ওর মনে। দ্রুত স্রোতের কাছে গিয়ে ভেজা চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল কাব্য। কি হয়েছে সুরত, ভয় লাগছে? স্রোত উপর নিচ মাথা নাড়ালো, ভয়ে আর আতঙ্কে ডুকরে কেঁদে উঠল সে। কান্না করতে করতে বলল কাব্যকে। আজকে না প্লিজ, ছাড়ুন আমাকে, আমি ফুপির কাছে যাব। ভয় নেই, আমি আছি তো। স্রোতের কান্নার বেগ বাড়ল। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল কাব্যকে। আপনাকেই তো আমার ভয় করছে। কেন, আমি খেয়ে ফেলবো তোকে? স্রোতের চোখে মুখে চরম ক্রোধ। হুঁশ জ্ঞান হারিয়ে এসব কি কথা বলছে কাব্য? ওর যতটা রাগ হচ্ছে তার থেকেও বেশি লজ্জা লাগছে। কাব্য নীলাম্বরী লাজে রাঙা মুখটার দিকে তাকিয়ে আছে অপলক। আচমকায় তার কানের কাছে গিয়ে হিসিয়ে বলল। সত্যি সত্যি খাবো। তুই এত সফট কেন বেবি? তোকে টেস্ট না করলে যে আমার শান্তি হবে না। আই ওয়ান্ট টু ইটস ইয়োর লিপস, ইয়োর বডি, এভরিথিং। স্রোত মুখটা ঢেকে নিয়েছে দু হাত দিয়ে, আস্তে আস্তে বলছে। ছি। কাব্য হাসলো। স্রোতের হাত দুটো সরালো ওর মুখের উপর থেকে, তাকালো নীলাম্বরীর মুখ পানে। স্রোতের চোখের কাজল, ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে অনেক আগে। মাথার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। পরনে থাকা শাড়িটা কেবল ঠিকঠাক। কাব্যের ইচ্ছে করলো পুরোপুরি এলোমেলো করে দিতে স্রোতকে। স্রোতের ঠোঁট আঁকড়ে ধরলো আবারও। কিছুক্ষণ পরে ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো সে। শাড়ির কুচিতে হাত দিতে আটকে উঠল স্রোত, আটকালো কাব্যকে। কাব্যের হয়তো পছন্দ হলো না বিষয়টা। ভ্রুজোড়া কুচকে তাকালো নীলাম্বরীর মুখ পানে। রাগ করে তাকালেও স্রোতের ভীতু ভীতু চাহনি দেখে হাসি পাচ্ছে কাব্যের। তবুও চোখে মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলল সে। কি সমস্যা? স্রোতের শ্বাস চলাচল করছে দ্রুত গতিতে, বুকের ধুকপুকানি বেড়েছে তার। অন্যদিকে তাকিয়ে অসহায়ের মতো মুখ করে বলল স্রোত। আজ না প্লিজ, ছাড়ুন আমাকে। ঠোঁট কামড়ে হাসলো কাব্য। স্রোতকে চাওয়ালো নিজের দিকে, ওর নাকের সাথে নাক ঘষে বলল। আজ তোর ভয় লজ্জা সব ভেঙে দেবো সুরত, তুই শুধু চুপটি করে বসে থাক। স্রোত বুঝলো কাব্য এখন নিজের মধ্যে নেই। যাই বলুক আজ আটকাতে পারবে না কাব্যকে। ওর চাহনি, কথাবার্তা শুনে কেমন লজ্জা লাগছে স্রোতের। শরীরে বয়ে যাচ্ছে অদ্ভুত এক শিহরণ। কিন্তু সে যে প্রস্তুত নয় এসবের জন্য। স্রোত উঠতে চাইছিল, কাব্য আটকালো ওকে। কিছু বলার সুযোগ দিল না স্রোতকে। আঁকড়ে ধরলো ঠোঁটগুলো। পরনে থাকা শাড়িটা মুহূর্তেই খুলে ফেললো মেঝেতে। স্রোতের নগ্নদেহের প্রতিটা ভাঁজে গভীর চুম্বন এঁকে দিতে ব্যস্ত হলো সে। কখনো স্রোতের কাপা কাপা ঠোঁট, কখনো গলা, আবার কখনো পুরো শরীরে পাগলের মতো চুমু দিল কাব্য। কাব্যের পাগল করা হাতের স্পর্শে আর ঠোঁটের ছোঁয়ায় স্রোতের শরীরটা কেমন অবশ হয়ে এসেছে। নড়াচড়া করতে পারছে না পর্যন্ত। ক্ষণে ক্ষণে মুখ দিয়ে বেরিয়ে আসছে যন্ত্রণাময় সুখের কাতর কোঙানির আওয়াজ। স্রোত বিরক্ত কাব্যের আচরণে, কেমন উন্মাদ হয়ে উঠেছে সে। হিংস্র সিংহের মতো থাবা বসাচ্ছে ওর শরীরে। সইতে না পেরে এক পর্যায়ে কেঁদে উঠল স্রোত। কাব্যের বুকে ধাক্কা দিয়ে বলল কাপা কাপা কণ্ঠে। থামুন, পাগল হয়েছেন আপনি। কাব্যর হাতের আঙ্গুল চেপে ধরল স্রোতের ঠোঁটে। ওর কাছে গিয়ে পুরো মুখে চুমু দিল, কপালে কপাল ঠেকি ঘন ঘন শ্বাস ছেড়ে বলল। থামতে বলো না নীলাম্বরী, কোথায় লেগেছে বলো, আদর করে দেব। স্রোত চেয়েও আটকাতে পারল না চোখের পানি। কাব্যকে জড়িয়ে ধরল সে, অসহায়ের মতো বলল। আর না প্লিজ, মরে যাব আমি। কাব্য হয়তো বুঝলো স্রোতের কথা। ওর পুরো মুখটায় হাত বুলিয়ে দিল কাব্য। একের পর এক ভিজে চুমুতে ভরিয়ে দিল স্রোতের মুখ। মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল। এমন করো না সুরত, আজকেই তো সহ্য করো না প্লিজ, থামতে বলো না আমায়। স্রোত হার মানল কাব্যর জেদের কাছে, সাই জানালো ওর ভালোবাসার ডাকে। সময়ের সাথে সাথে গভীর হলো কাব্যের স্পর্শ। উন্মাদের মতো আচরণ শুরু করলো সে। স্রোত সয়ে নিল সবটাই। শরীরটা কেমন জড়বস্তুর মতো হয়ে আছে ওর। কেউ কেটে ফেললেও অনুভূতি হবে না এখন। এমন অবর্ণনীয় অত্যাচার নিতে পারল না স্রোতের ছোট্ট শরীরটা। সেন্স হারালো সে। কিছুক্ষণ না যেতেই হুঁশ ফিরল কাব্যের। বিছানায় পড়ে থাকা অচেতন স্রোতকে বুকে টেনে নিল সে।
মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে মেঝেতে পড়ে থাকা শাড়িটা তুলে এনে পরিয়ে দিল স্রোতকে। স্রোতের কপালে আলতো করে চুমু দিয়ে বলল কাব্য। একটা বারে বসে আছে রেজওয়ান, তার সামনে বসে আছে এক 29 কি 30 বছর বয়সী এক যুবক। মুখটা ঢেকে রেখেছে কালো মাস্ক দিয়ে। বেশভূষায় দেখে বোঝার উপায় নেই সে আসলে কি করে, তবে ছেলেটা কোনো বড় মাপের কিলার হবে, তাই তো রেজওয়ান এসেছে ছেলেটার কাছে। সামনে টেবিলে একটা ছবি রেখে বলল রেজওয়ান। ছেলেটাকে মারতে হবে। না, তুমি মারবে না, তুমি আধমরা বানাবে, আর শেষ নিঃশ্বাসটা আমি নেব। ছবিটা হাতে তুলে দেখলো না সে, না দেখে উত্তর দিল। হয়ে যাবে, তার আগে টাকা ছাড়ুন। টাকা ছাড়া আমি কাজ করি না। সময় মতো টাকা পেয়ে যাবে, আগে আমার কাজ হওয়া চাই। ওহো, আই ওয়ান্ট মানি। ডু ইউ নো মাই নেম ইজ হানি? দাঁত কিরমির করে বলল রেজওয়ান। সো হোয়াট? মধু ওর হাতে একটা নতুন 1000 টাকার নোট নিয়ে বলল। মাই নেম ইজ হানি, আই অনলি লাইক দিস মানি। এভাবে ছন্দ কেটে কথা বলা বিরক্ত লাগে রেজওয়ানের। এভাবে কথা বলতেন ওর আব্বু, যাকে রেজওয়ান নিজে হাতে মেরে ফেলেছে। আজ আবার সামনে বসে থাকা ছেলেটার কারণে মনে পড়ে গেল সেই কথা। রেজওয়ান উঠে দাঁড়ালো, রাগে গর্জে উঠে বলল। স্টপ দিস ননসেন্স, ঠিকঠাক মতো কাজ কর, টাকা পেয়ে যাবে। ছেলেটার হয়তো ইগোতে লাগলো, দ্রুত উঠে দাঁড়ালো সে। হাতের রিভলভারটা রেজওয়ানের মাথায় ধরে বলল। এই 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 এই, তুই আমাকে ধমক দিচ্ছিস? চিনিস আমাকে? জানিস আমি কে? একটা গড়ি মেরে জায়গা মতো চালান করে দেব। রেজওয়ানের প্রচন্ড রাগ হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে থাকা মধুর কথায়। কোনো মতে নিজেকে সংযত করলো সে। রেজওয়ান হিংস্র হলেও এই মধু হলো আস্ত একটা নরখাদক। টাকার জন্য মানুষ মারতে সামান্যতম দ্বিধাবোধ করে না সে। রেজওয়ান নিজেকে শান্ত করে বলল। আরে ব্রো, হাইপার হচ্ছ কেন? আমি এক্ষুনি টাকা দিচ্ছি, কাজটা কিন্তু হওয়া চাই। হয়ে যাবে, টাকা ছাড়ুন। রেজওয়ানের সাথে ডিল করে চলে গেল ছেলেটা। যাওয়ার আগে টেবিলে পড়ে থাকা ছবিটা হাতে তুলে নিল। এখানে আর তার কাজ নেই। গুনগুনিয়ে গান গেয়ে দরজা টপকে ভেতরে ঢুকতে কেউ একজন লাঠি দিয়ে বাড়ি মারল মধুর মাথায়। সাথে সাথে উ আ শব্দ করে মাথাটা হাত দিয়ে চেপে ধরল সে। পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে মধু চেনে। ভয়ে ছোট ছোট পা ফেলে চলে যেতে চাইলে সেই মানুষটা পথ আটকালো মধুর। মাথার চুলগুলো টেনে বলল। আবার তুই ছাই পাশ খেয়েছিস দিব্য? আর কি করলে? কতবার বুঝালে তুই ভালো পথে আসবি? মায়ের কথার উত্তরে কিছুই বলল না মধু। মধুর ভালো নাম দিব্য, যদি ওর আম্মু ছাড়া এই নামে আর কেউ ডাকে না। মধু নামটা দিব্যর মামার দেওয়া। ছোটবেলা থেকে উনি কোলে পিঠে করে বড় করেছেন দিব্যকে। এই নামটার সাথে সে বেশি পরিচিত। দিব্যর আম্মু সাহেলা বেগম চোখে মুখে রাহ নিয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। মায়ের মুখটার দিকে চোখ বুলিয়ে দিব্য অসহায়ের মতো করে বলল। আরে মাদার ইন্ডিয়া, ছাড়ো। চোরগুলো সব ছিঁড়ে গেল বলে এই বয়সে টাকলা হয়ে গেলে তোমার বৌমা আমাকে ভুল করে আঙ্কেল বলে ডাকবে যে? তোকে বিয়ে করবে কে, হতচ্ছাড়া? করবে। তোমার ছেলে কি দেখতে কম সুন্দর? সাহেলা বেগমের রাগ চলে গেল। ছেড়ে দিলেন ছেলের মাথার চুল। মিষ্টি এসে বললেন ওকে। ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। দিব্য হেসে জড়িয়ে ধরল মাকে। কিছু সময় কথাবার্তা বলে চলে গেল নিজের রুমে। দিব্যর পরনে থাকা কালো হুডির পকেট থেকে কিছু একটা পড়ে গেল মেঝেতে। সাহেলা বেগমের চোখ আটকালোটাতে। আস্তে আস্তে হাত বাড়িয়ে তুলে নিলেন ছবিটা। চোখের সামনে ধরতে গলা শুকিয়ে কাটুনার। কাকে দেখছেন সাহেলা বেগম? ভোরের আলো ফুটেছে চারিদিকে। প্রকৃতির নিয়মে আবারও চলে গিয়েছে একটা দিন। রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল হয়েছে। কর্মব্যস্ত মানুষরা ছুটছে নিজের কাজের তাগিদে। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে হই হুল্লোড় কোলাহলে মেতে উঠেছে পুরো শহর। স্রোত নড়ে চড়ে উঠতেই চোখ খুলে তাকালো কাব্য। পরম যত্নে হাত বুলালো স্রোতের পুরো মুখে। নিজের বুকের উপর থেকে সরিয়ে বিছানায় রাখলো ওকে। স্রোতের পুরো পিঠে অজস্র নখের আঁচড় ব্যথায় টনটন করছে ওর পুরো শরীর। কাব্যের হাত লাগতে তীব্র জ্বলুনি অনুভব হলো। শক্ত করে ওর বাহু চেপে ধরে বলে উঠল স্রোত। ছাড়ুন। স্রোতের কথা শেষ হওয়ার সাথে সাথে কাব্য চিন্তিত কণ্ঠে বলল ওকে। কি হলো সুরত? ওষুধ দিলাম তো, ব্যথা কমেনি? চুপ করে রইল স্রোত। কি বলবে বুঝে উঠতে পারল না সে। কি বা উত্তর দেবে কাব্যের কথার। ও তো ঔষধটাই খায়নি। কাব্যের চোখ গেল সেন্টার টেবিলের দিকে। ওর দেওয়া মেডিসিন দুটোই রয়ে গেছে দেখে ভ্রু কুচকালো কাব্য। স্রোত কি তবে পিল খায়নি? কাব্য কিছু বলতে যাবে তখনই স্রোত ওর ছোট ছোট আঙ্গুল চেপে ধরল কাব্যের ঠোঁটে। ইনোসেন্ট ফেস করে বলল। বকবেন না। নীলাম্বরী নীল চোখ দুটোর সাথে চোখাচোখি হতেই উড়ে গেল কাব্যের সব রাগ। মিষ্টি করে হাসলো সে। স্রোতের হাত টেনে হাতের উল্টো পিঠে কয়েকটা চুমু দিয়ে বলল। ঠিক আছে, বকবো না, কিন্তু সুরত।
কাব্যকে পুরো কথাটা বলতে দিল না স্রোত। আবারও দুই দিকে মাথা নাড়িয়ে চুপ করতে বলল ওকে। কাব্য হাসলো মনে মনে, কিছুই বলল না আর। স্রোতের দিকে তাকালো কাব্য। কেমন মলিন হয়ে আছে মুখটা, চোখ দুটো লাল হয়ে আছে। সারা রাত জেগে থাকার কারণেই হয়তো ওর এমন অবস্থা। কথা বাড়ালো না কাব্য। স্রোতকে কোলে নিয়ে তখনই ছুটলো ওয়াশরুমে। ওকে সুন্দর মতো গোসল করিয়ে দিয়ে মুছে দিল পুরো শরীর। স্রোত পুরোটা সময় মাথা নুইয়ে রেখেছিল। কাব্যের মুখের দিকে তাকালে লজ্জায় গাল মুখ লাল হয়ে যাচ্ছে ওর। হেয়ার ড্রায়ার হাতে নিয়ে স্রোতের লম্বা চুলগুলো শুকিয়ে দিতে ব্যস্ত কাব্য। স্রোত এদিকে ঝিমোচ্ছে। পুরো শরীরে ব্যথায় টনটন করছে। ওর হাঁটা চলার ক্ষমতাও যেন হারিয়েছে এই মুহূর্তে। কাব্য বুঝলো বিষয়টা। নিচু হয়ে স্রোতের পিঠের চুলগুলো সরিয়ে দিয়ে মুখ গুজলো ঘাড়ে, আস্তে করে বলল, কিছুই হবে না নীলাম্বরী, প্রথমবার তো, তাই এমন হচ্ছে। পরের বার আর এমন কিছুই হবে না, ডক্টর ডাকছি আমি। স্রোতের চোখে মুখে ভয়। কাব্যের মুখটার দিকে তাকিয়ে বলে উঠল সে, পরের বার। হ্যাঁ, আর কতবার এমন হবে? কতবার আমার কাছাকাছি আসবা? এই অল্প স্বল্প ব্যথায় কিচ্ছু হবে না। দূরে সরুন, এই জন্মে আর আপনাকে আমার কাছে ঘেঁষতে দেব না। কথাটা বলে স্রোতকে কোলে নিল কাব্য। বিছানায় চুড়ে ফেলে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল, রাতে আমার মন ভরেনি, আবার হোক। স্রোত দুই হাত দিয়ে ঠেলে নিজে থেকে দূরে সরাতে চাইলো কাব্যকে। ভয়ে ভয়ে বলল, মানে ছাড়ুন আমাকে, চিৎকার করব কিন্তু। করো, সবাই ভাবে আমার আদরের ডোজে এই চিৎকার। কাব্য গাঢ় চুম্বন আঁকলো স্রোতের শরীরে। স্রোতের পরনে থাকা শার্টের বোতামগুলো এক এক করে খুলে মুখ ডোবালো ওর বুকে। স্রোতের রাগ হচ্ছে কাব্যের আচরণে, কিন্তু শরীরটা কেমন যেন পাথরের মতো হয়ে আছে। চাইলেও ঠেলে দূরে সরাতে পারছে না কাব্যকে। কাব্যের অবাধ্য হাতের বিচরণ আর পাগল করা ঠোঁটের ছোঁয়ায় বশ মানল স্রোত। কিছুটা সময় অতিক্রম হলো। কাব্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হলো স্রোত। সহ্যের সীমা পেরুলো তার। প্রচণ্ড রাগে কামড় বসালো কাব্যের বুকে। চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল কাব্য। ব্যথা পেলেও শব্দ করলো না সে। কিছুক্ষণ পর উঠে বসে চোখ রাঙিয়ে তাকালো স্রোতের দিকে। ওর হাত টেনে তুলতে গেলে বুঝলো স্রোত সেন্স হারিয়েছে। কাব্যের কপালে চিন্তার ভাঁজ পড়লো। কি হলো নীলাম্বরী? কাব্য তো কিছুই করলো না। ভয় দেখাবে বলেই একটুখানি কাছে গেল স্রোতের। দ্রুত ফোন খুঁজতে শুরু করলো কাব্য, কিন্তু ফোনটা তো ওর আধা ভাঙা হয়ে পড়ে আছে মেঝেতে। নিজের মাথা চুলগুলোই খামচে ধরল কাব্য। হুশ জ্ঞান হারিয়ে কী সব করে বসেছে স্রোতের সাথে। বেশি কিছু না ভেবে এগিয়ে গেল স্রোতের কাছে। পরনের জামা কাপড় ঠিক করে দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল স্রোতের শরীর। কপালে আলতো করে চুমু দিয়ে বলল, সরি পাখি, ভুল হয়েছে আমার। কাব্য ড্রয়িং রুমে আসতেই দেখলো তিন জোড়া চোখের দৃষ্টি তার দিকে। বাড়ির কাজের লোকগুলো কিভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাব্য কোনো গুরুতর অন্যায় করেছে। পারলে এরা এক্ষুনি ওকে জেলে পুরবে। নিজের চোখে মুখের গম্ভীর ভাব বজায় রেখে রাহুলদের সামনে এসে দাঁড়ালো কাব্য। সাথে সাথেই বলে উঠল রাহুল, কি হলো? ডাক্তার ডাকতে বললি কেন? একবার শরী বাবা হয়ে যাচ্ছিস নাকি? কাব্য রাগত স্বরে বলল, চুপ করবি? রাহুল নিজের আঙ্গুল চেপে ধরল ঠোঁটে, বলল কাব্যকে, এই যে চুপ করলাম। ডক্টর কোথায়? কি নুসরাত, একবার বলছে চুপ কর, আরেকবার বলছে কথা বল। কি করব, ভালো করে বুঝে শুনে বলো। কাব্য টেবিলে রাখা খাবারগুলোর দিকে তাকালো না পর্যন্ত। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই বলল, অতিরিক্ত বেড়েছিস তোরা রাহুল। অতি শীঘ্রই তোর মুখ সেলাই করার ব্যবস্থা করছি আমি। ইমিডিয়েটলি ডক্টর ডেকে আন, অবশ্যই মহিলা ডক্টর। লিয়া শান্ত কণ্ঠে আস্তে ধীরে প্রশ্ন করলো কাব্যকে, কেন রে, স্রোতের জ্ঞান ফেরেনি? কি করেছিস তুই ওর সাথে? কাব্য খুব একটা গুরুত্ব দিল না লিয়ার কথায়। শুনেও শুনলো না এমন ভাব করে চলে যাচ্ছিল। রাহুল গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল লিয়াকে, অতিরিক্ত উত্তেজিত হয়ে কাব্যর ব্রো অঘটন ঘটিয়ে ফেলেছেন, বুঝতে পারছিস না? রাহুলের এমন চিৎকারে স্নিগ্ধের হাতে থাকা জুসের গ্লাসটা পড়ে গেল মেঝেতে। পা জোড়া থেমে গেল কাব্যের। চোখ গরম করে তাকাতেই দৌড়ে পালালো রাহুল। পিছু পিছু গেল স্নিগ্ধ আর লিয়াও। কাব্য কি অঘটন ঘটিয়েছে না জানলে যেন শাস্তি পাচ্ছে না তারা। রাহুল গাড়িতে উঠবে, তখনই চোখ গেল রাস্তার অপর প্রান্তে। দোয়েল আর দীপ্ত দাঁড়িয়ে আছে পাশাপাশি। দীপ্তর পরনে স্কুল ড্রেস, হয়তো স্কুলে যাবে বলে দোয়েলের সাথে বেরিয়েছে আজ। রাহুলের মাথায় কি যেন এলো, ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল তার। স্নিগ্ধ আর লিয়াকে ডাক্তার নিয়ে যাওয়ার দায়িত্বে দিয়ে চলে গেল রাহুল। দীপ্ত আর দোয়েল হাঁটছে, ওদের হাঁটার সাথে তাল মিলিয়ে পিছু পিছু আসছে রাহুলও। দোয়েল আশেপাশে সুন্দর ফুলের গাছগুলো দেখছে। ওরা এমন একটা রাস্তা দিয়ে হাঁটছে যার থেকে কিছু দূরেই আছে শিশু পার্ক। রাস্তার দুই পাশে নানা রঙের ফুলের গাছ লাগানো। দীপ্তের হঠাৎই চোখে পড়ল পিছনে থাকা রাহুলের দিকে। কাহিনী কি বুঝতে সময় লাগলো না চতুর চালাক দীপ্তের। বিড়বিড় করে বলল সে। দোয়েল ভ্রু কুচকে তাকালো দীপ্তর দিকে, মাথায় গাঁটটা মেরে বলল, কিরে সাংবাদিক, কি বকবক করছিস? দীপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল, যেন বুকের মধ্যে জমে আছে কত কষ্ট। দোয়েল অবাক চোখে তাকাতেই বলল সে, বুঝলে দোয়েল আপু, সবারই প্রেম, বিয়ে, ভালোবাসা হলো, একা রইল
কেবলই তৃপ্ত। এত দুঃখে বুকটা আমার পাথর হয়ে আছে। বুকের পাথর নামানোর জন্য কোথায় যাই বলো তো? তোর বয়স কত রে দীপ্ত? বিয়ে, প্রেম, ভালোবাসার বয়স হয়েছে তোর? আমার বয়স যাই হোক, জন্ম নিবন্ধনে আমার 20 বছর চলছে। তার মানে বিয়ের বয়স হয়ে গেছে, অথচ আমাকে রেখে কাব্য ভাই, ধ্রুব ভাই বিয়ে করে নিল। এটা মানা যায়? আরে মায়া লাগছে, এত কষ্ট করে না, পগার পার হয়ে যায় ছেলেটা। দীপ্ত হঠাৎই ঘুরে তাকালো, বলে উঠল, আচ্ছা রাহুল ব্রো, তোমার কোনো বিয়ের উপযোগী বোন আছে? আমাকে দেখতে পারো তাহলে? দোয়েলের পা থেমে গেল, ঘুরে তাকালো সেও। রাহুলকে দেখে চোখ বড় বড় করে বলল, আপনি এখানে? মানে দেখছিলাম তোমাদের যেতে কোনো সমস্যা হচ্ছে কিনা। দেখা শেষ, এবার যান। এমন করো কেন পাখি? দীপ্ত মিটিমিটি হাসছে, একবার তাকাচ্ছে বোনের দিকে তো আরেকবার তাকাচ্ছে রাহুলের দিকে। কি যেন ভেবে বলল দীপ্ত, তোমরা ভবিষ্যৎ প্ল্যান করে নাও, আমি আসলাম। দোয়েল চোখ গরম করে তাকালো দীপ্তের দিকে। দীপ্ত খুব একটা ভয় পেল না, চোখ মেরে চলে গেল তখনই। দোয়েল যেই না হাঁটা ধরবে রাহুল ওর সামনে গিয়ে দাঁড়ালো। পাশেই একটা বড় গাছ, গাছের উপরে স্পষ্ট দেখা যাচ্ছে একটা পাখির বাসা। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে রাহুল সেই পাখির বাসাটা দোয়েলকে দেখিয়ে বলল, শোনো প্রিয়তমা, গাছের উপরে পাখির বাসা, তুমি আমার একমাত্র ভালোবাসা। রাহুলের এমন প্রপোজালে মুখটা হা হয়ে গেল দোয়েলের। চোখ দুটো বড় বড় করে বলল সে, নয় হ্যাঁ, আই লাভ ইউ পাখি, ফুলগুলো নিয়ে ধন্য করো আমাকে। দোয়েল তাকালো রাহুলের হাতে থাকা গোলাপগুলোর দিকে, কিছুটা পিছিয়ে গেল সে। ভয় হলো মনের ভিতরে। সাথে সাথে রাহুলের হাতে থাকা ফুলগুলো নিয়ে ছুঁড়ে ফেললো দোয়েল। গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। যাওয়ার আগে বলে গেল আর যেন রাহুল তার সামনে না আসে। অন্য কেউ হলে হয়তো অভিমান করত, দোয়েলকে ভালোবাসা ছেড়ে দিত, কিন্তু রাহুল তার কিছুই করলো না। দোয়েলের চোখ মুখ দেখে তার মনে হলো ফুলে দেয়ালে দোয়েলের চোখ মুখ দেখে মনে হলো ফুলে দোয়েলের অ্যালার্জি আছে, অথবা অন্য কোনো ব্যাপার। যাই হোক, রাহুল ঠিক জেনে নেবে সব। সে দোয়েলকে ভালোবাসবে আজন্ম। এমন টুকটাক মন খারাপ দোয়েলের প্রতি তার ভালোবাসা কমাতে পারবে না। ডাক্তার বেরিয়ে গেছেন অনেক আগে। কাব্যস্রোতকে রেডি করিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে রেখে এসেছে। আজই ও বাড়িতে রেখে আসবে ওকে। বারবার কল দিয়ে বিরক্ত করছেন ও বাড়ির লোকজন। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো ঠিক করছিল কাব্য। তখনই রাহুল এসে ওর রুমে ঢুকলো। রাহুল পুরো রুমে চোখ বুলালো। মনে হলো ঘূর্ণিঝড় বয়ে গেছে রুমের উপর দিয়ে। সব কেমন অগোছালো, রুমে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। রুমে ঢুকে রাহুল ভালো করে পর্যবেক্ষণ করলো খাটটা। ভ্রু কুচকে রাহুলের দিকে তাকালো কাব্য। কি খুঁজছিস? খুঁজছি না রে, দেখছি। কি দেখছিস? খাটের উপর দিয়ে তো কম ধকল যায়নি, ভেঙে টেঙে গেল কিনা দেখছি। আচ্ছা, কটমট কণ্ঠে বলল। কথাটা বলেই হাতে থাকা ঘড়িটা রাহুলের দিকে ছুঁড়ে মারল কাব্য। ঘড়িটা একেবারে রাহুলের মাথায় এসে পড়ল। চিৎকার দিয়ে মাথায় হাত চেপে ধরল সে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কাব্য হাসছে রাহুলের দৌড়ানি দেখে। আজকাল কারণে অকারণে হাসছে কাব্য। কাব্যের অধরকণে লেগে থাকা এই হাসির কারণ নীলাম্বরী আর ওর বন্ধুরা। রাত প্রায় 12টার কাছাকাছি। তাহিয়ার সামনে মেডিকেল এক্সাম। বিয়ের চক্করে অনেকদিন পড়াশোনা মিস গেল তার। এক্সামে কি দিবে এই নিয়ে অনেক চিন্তায় আছে সে। আজ তাহিয়া শাড়ি পরেছে, নীল রঙের একটা সুন্দর শাড়ি। এটা ওর শাশুড়িরই দেওয়া। চুলগুলো সব খুলে রেখে বসে আছে ফ্যানের নিচে, মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সে। হঠাৎই মনে হলো কেউ একজন কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে তাহিয়ার সামনে। ও তাকাতেই মিষ্টি হেসে বলল মানুষটা, এটা তোর জন্য। ধ্রুবের হাসির উত্তরে হাসলো তাহিয়াও, বলল ওকে। তুই বানিয়েছিস? ধ্রুব তাহিয়ার পাশে বসতে বসতে বলল, হ্যাঁ, তুই কি ভাবলি আমি তোর মতো অকর্মা? আমি মোটেও অকর্মা নাই ধ্রুব। জানি জানি। তাহিয়া হাসলো। ধ্রুবের হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক দিল তাতে। কফিটা দারুণ হয়েছে, প্রশংসা করাই যায়, কিন্তু তাহিয়া তো প্রশংসা করার মেয়ে না। কিছুই বলল না সে। ধ্রুব খুব একটা মাথা ঘামালো না সেই সব নিয়ে। তাহিয়ার ঠিক পাশটায় বসে আছে ধ্রুব, হাতে ল্যাপটপের দিকেই ওর সব মনোযোগ। তাহিয়া কফির কাপে চুমুক দিয়ে ধ্রুবর মুখ পানে তাকিয়ে বলল, কাল বাড়ি যাব। ল্যাপটপে স্ক্রিনের দিকে চোখ রেখে বলল ধ্রুব, বলার কি আছে, যেতেই পারিস। মিস করবি না আমাকে? একদম না। আমি যদি আর না আসি? আসিস না। মুখটা অন্ধকারে ঢেকে গেল তাহিয়ার। যদিও ও জানতো ধ্রুবের উত্তর এমনটাই হবে। কেন যে সেদে সেদে কষ্ট পেতে যায় কে জানে। তাহিয়ার মলিন মুখ পানে তাকিয়ে বলল ধ্রুব, তোকে হাসিতেই মানায় তানু।
এই যে রাগ করলি, মুখটা কেমন পেঁচার মতো দেখাচ্ছে। রাগ আর অভিমানের মধ্যে ফারাক তুই বুঝিস না ধ্রুব। আমি অভিমান করেছি। তুই কি আমার কথাগুলো সিরিয়াসলি নিলি? তাহিয়া উত্তর দিল না, উঠে চলে যেতে চাইলো। ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো, মাথাটা নুইয়ে নিল। তাহিয়া ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমার ওয়াইফ হওয়ার আগে আমার ভালো ফ্রেন্ড তানু। আমি কমফোর্ট ফিল করি তোর সাথে আগের মতো কথা বলতে। তুই যদি সবেতেই এভাবে রাগ করিস, আমাদের হয়তো আর কথা বলাই হবে না। তাহিয়া চুপ রইল। মনে মনে ভাবলো সে একটু বেশি আশা করে ফেলেছে। নিজে সামলে নিয়ে বলল তাহিয়া, আমি কি তোকে বিরক্ত করছি ধ্রুব? আমি জানি তোর আমাকে পছন্দ না, তাহলে কেন করলি এই বিয়েটা দয়া করে? ধ্রুবের রাগ হলো, কোনো মতে সামলালো নিজেকে। মাথা ঠান্ডা করে শান্ত কণ্ঠে বলল তাহিয়াকে, আমি অপছন্দ করি না তানু, কিন্তু আমার যে সবটা মানিয়ে নিতে সময় লাগবে। প্লিজ বুঝ। তাহিয়া কথা বাড়ালো না। নিচে চিৎকার চেঁচামেচি শব্দ পেয়ে বেরিয়ে গেল সে। নিচে কি হয়েছে দেখতে তাহিয়া পিছু পিছু গেল। ধ্রুব মাহতাব সাহেব অসুস্থ হয়ে পড়েছেন, চোখের সামনে সব যেন ঝাপসা দেখছেন উনি। সাবরিনা বেগমের ভয় হচ্ছে, কোনো অঘটন ঘটবে না তো। সাবরিনা বেগম দীপ্তকে পাঠালেন তাহিয়াকে ডেকে আনার জন্য। দোয়েলকে বললেন ওদের পারিবারিক ডক্টরকে এক্ষুনি কল দিতে। ওনার সাথে পরামর্শ করেই না হয় হাসপাতালে নিয়ে যাওয়া হবে। উনি আসার আগ পর্যন্ত তাহিয়ায় ভরসা। দীপ্ত ধ্রুবের রুমের দিকে যাচ্ছিল, দেখলো তাহিয়া ধ্রুব এদিকে আসে। দীপ্তকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে প্রশ্ন করলো তাহিয়া, কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে ছুটছো কেন? বড় আব্বুর শরীর খারাপ করছে বৌমনি, তাড়াতাড়ি চলো, তোমাকে ডাকছে সবাই। ধ্রুব তাহিয়া দুজনে ছুটে গেল নিচে। ধরাধরি করে ড্রয়িং রুম থেকে রুমে নিয়ে যাওয়া হলো মাহতাব সাহেবকে। আমার কাব্যকে ডেকে আনো সাবিনা, আমি ক্ষমা চাইবো ওর কাছে। আমি যে বিরাট অন্যায় করেছি আমার ছেলের সাথে, ওকে সবটা খুলে বলবো আজ। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। সে কি আসবে? ক্ষমা করবে আমাকে? অবশ্যই আসবে। বিছানায় শোয়া অবস্থায় বারবার বলছিলেন মাহতাব সাহেব। দীর্ঘশ্বাস ছাড়লেন মাহতাব সাহেব। কথা বলতে পারছেন না উনি, সব কথা কেমন যেন আটকে আসছে। তবুও কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, তাড়াতাড়ি যেন আসে, মৃত্যু যে আমাকে 2 হাত বাড়িয়ে ডাকছে। সাবরিনা বেগম স্বামীর মাথায় হাত বুলিয়ে বললেন, এমন কথা বলো না, কিছুই হবে না তোমার। রুমে তখন আগমন ঘটেছে মাহফুজ সাহেব আর ওনার স্ত্রী ছোট কোয়েলও এসেছে। দোয়েলের সামনে গিয়ে দাঁড়াতেই 2 হাত বাড়িয়ে কোয়েলকে নিজের কাছে নিয়ে গেছে দোয়েল। চুপটি করে এসে দাঁড়িয়ে আছে দোয়েলের সাথে গা ঘেঁষে। সবাই চিন্তা করছেন। মাহফুজ সাহেব অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলেছেন এক্ষুনি। ধ্রুব আর দোয়েল একে অন্যের মুখ চাচাই করলো। একসাথে বলে উঠলো দুজনে, তুমি কি এমন পাপ করেছ আব্বু? কাব্য ভাইয়ের কাছেই বা ক্ষমা চাইবে কেন? ছলছল চোখে ছেলে মেয়ের দিকে তাকালেন মাহতাব সাহেব। কি বলবেন বুঝে উঠতে পারলেন না তিনি। সাবরিনা বেগম ছেলে মেয়েদের ধমক দিয়ে বললেন, আহ ধ্রুব, দুয়েল, ওনার এই অবস্থায় এসব কি প্রশ্ন করছো তোমরা? আমরাও তো আব্বুর ছেলে মেয়ে আম্মু, আমাদের জানার অধিকার আছে। এত কৌতূহল ভালো নয় দুয়েল, মুখে মুখে তর্ক না করে চুপচাপ থাকো। ধ্রুব চোখের ইশারায় চুপ করে থাকতে বলল দোয়েলকে। দোয়েল আর কথা বাড়ালো না। ডক্টর আসার আগেই জানালো তাহিয়া ওনার রক্তচাপ কমে গেছে, তাই এই অবস্থা। তাহিয়া ওর আব্বুকে কল দিয়ে জানালো সবটা। উনি হয়তো কিছু বললেন। তাহিয়া প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দিল। ধ্রুব তৎক্ষণাৎ সেগুলো নিয়ে এলো। মাহতাব সাহেবকে ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিল তাহিয়া। পরিস্থিতি এখন স্বাভাবিক তাই নিশ্চিত হলেন সকলে। সাবরিনা বেগম সহ বাকিরা ধন্যবাদ জানালেন আহিয়াকে। ডক্টরকে আসতে মানা করে দিলেন। সবকিছু ঠিকঠাক। তবে দোয়েল আর ধ্রুবের চোখ মুখে চিন্তার ছাপ। কি যেন ভেবে যাচ্ছে দুজনে। বারবার ওদের আব্বু কোন অন্যায়ের কথা বললেন? কাব্য ভাইয়ের কাছে বা ক্ষমা চাইবেন কেন? কি খুলে বলতে চান ওকে? তবে কি অতীতে কোনো বড়সড় ভুল করেছিলেন মাহতাব সাহেব? সে ভুলই এখন পর্যন্ত তাড়া করে বেড়াচ্ছে ওনাকে। ধোয়া ওঠা গরম চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসে আছে মধু। ফোনের রিংটোনের আওয়াজ কানে আসতে ব্রুজোরা কুচকে নিল সে। ফোনটা হাতে নিয়ে যেই না রেজওয়ানের নাম্বার দেখলো আরও বিরক্ত হলো মধু। কেটে দিলেও আবারও কল আসলো। বিরক্ত হয়ে কলটা রিসিভ করে কানে নিল সে। ভেসে আসলো রেজওয়ানের কর্কশ কণ্ঠস্বর, কিরে, এখনো ওর মৃত্যুর খবর পেলি না কেন? কিরে শালা, চিৎকার দিচ্ছিস কেন? সকাল সকাল কানে পোকা না দিয়ে দিলি? ডোন্ট টক রাবিশ। একদম উঁচু গলায় কথা বলবি না আমার সাথে। মধু ওর চায়ের কাপে চুমু দিয়ে বলল, ঠিক আছে, ফুল পেমেন্ট করুন, সব কাজ হয়ে যাবে। এই, আর কত টাকা দিব তোমাকে? আমার ডিমান্ড মতো না হলে আমি কোনো কাজই করবো না ব্রো। এই টাকা তো ওর বায়োডাটা জানতেই খরচ হয়ে গেছে।
বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল রেজওয়ানের। হাতের কাছে থাকা কফির কাপটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, হয়ে যাবে, কাজটা হওয়া চাই। হয়ে যাবে। কথাটা বলে 1 মিনিটও দেরি করল না মধু। কলের লাইন কেটে দিয়ে আবারও মনোযোগ দিল চা খাওয়ায়। হঠাৎই মনে পড়ল কালকের ছবিটার কথা। ওই ছবিতে থাকা ছেলেটাকে তো সে এখনো দেখেনি। চা শেষ করে দ্রুত উঠে গেল মধু। রুমে গিয়ে সব জায়গায় খুঁজেও পেল না সেই ছবিটা। মনে মনে ভাবল সে, ছবি হারিয়ে ফেলছি তো কি হয়েছে, ওই মালের নাম তো জানি, তাড়াতাড়ি খুঁজে বের করে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু তার আগে হানের চাই মানি। সবাই জানে এই দুনিয়ায় মধুর প্রিয় জিনিস দুটো, ফার্স্ট ইজ হানি, দ্যাটস মি, সেকেন্ড ইজ মানি। আর আমি? মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই দরজার দিকে তাকালো মধু। পরিচিত কাউকে দেখে মুখ ভেঙচি কেটে বলল, তুই আমার ভবিষ্যৎ শালী, যা বাঘ। মধুর কথা শুনে 1 মিনিটও দাঁড়ায়নি মেয়েটি। যাওয়ার আগে পায়ের জুতা খুলে মধুর দিকে ছুঁড়ে মেরে বলল, তোর মতো খাটাসটার শালি আমি হব না। মধুর মুখটা হাঁ হয়ে গেছে। পৃথিবীতে এই একটা মানুষ ওকে এতটা অসম্মান করে। মেয়ে তো নয়, যেন ঝালমরিচ। সাহেলা বেগম রান্না করছেন, বেখেয়ালে কি যেন ভেবে চলেছেন উনি। তখন ওই ছবি ছেলেটা কে ছিল? বেশভূষায় সে দিব্যের থেকে পুরোপুরি আলাদা, অথচ মুখটায় কত মায়া লেগে আছে তার। ছবিটা দেখার পর যে কোনো কাজে মন বসছে না সাহেলা বেগমের। এদিকে গ্যাসের আগুন বেশি হয়, রান্না খানিকটা পুড়ে গেছে। পোড়া পোড়া গন্ধ পেয়ে ড্রয়িং রুম থেকে দিব্য এসেছে কি হয়েছে দেখতে। আরে মাতা ইন্ডিয়া, খাওয়া তো পড়ে যাচ্ছে, এইভাবে দাঁড়িয়ে থেকে কিভাবে যাচ্ছ? সাহেলা বেগমের মতিগতির তেমন পরিবর্তন হলো না। দিব্য ওনার দিকে তাকাতেই উত্তর দিলেন, তেমন কিছু না। যা, আমি আরো ভাবলাম ঘরে বউ আনার কথা ভাবছ। ফাইজলামি হচ্ছে মায়ের সাথে। দিব্য চুলোয় বসানো তরকারিটা নেড়ে দিয়ে 2 হাত দিয়ে কান ধরে বলল মাকে, ভোর হয়েছে মাতা ইন্ডিয়া, এই যে তোমার ভালো ছেলে কান ধরলো। হেসে উঠলেন সাহেলা বেগম। চুলোর আঁচ কমিয়ে দিয়ে দিব্যের মাথায় হাত বুলিয়ে বললেন, একটা কথা বলতো দিব্য। আমাকে ওসব ডিব্বা ডিব্বা বলে ডেকো না তো আম্মু, হানি ডাকবে, হানি। ওই নামটা শুনতে আমার বেশি ভালো লাগে। তা না হয় ডাকবো, তার আগে বলতো তুই কি কাজ করিস? মুখের হাসি মিলিয়ে গেল দিব্যের। মাথার চুলগুলো নেড়ে চেড়ে বলল, করি কিছু একটা, মামা ডাকছে, গেলাম। কথাটা বলে 1 মিনিটও দাঁড়ালো না দিব্য। দৌড়ে চলে গেল কিচেন থেকে। সাহেলা বেগমের মনে হলো দিব্য উত্তর দেবে না বলে এভাবে পালিয়েছে। কিন্তু ওনাকেও যে জানতে হবে দিব্য কী কাজ করে, কোথায় এত টাকা পায়। মাসে মাসে কারি কারি টাকা খরচ করে ওনার জন্য এত ওষুধপত্র কোথা থেকে নিয়ে আসে। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। কাব্য ওর বন্ধুদের এগিয়ে দিতে এয়ারপোর্টে এসেছে। লিয়ার বাবা অসুস্থ, এদিকে স্নিগ্ধের কাজ আছে। কাব্যের জন্যই এতদিন পড়েছিল এখানে। এবার তাদের যাওয়ার সময় হয়েছে। লিয়া স্নিগ্ধকে বিদায় জানাতে ইথিকাও এসেছে। কাব্য হয়তো খুশি হলো না ইথিকাকে দেখে। কাব্যের রাগান্বিত চেহারা দেখে ইথিকা বলল, ভয় নেই কাব্য, আমি আর তোকে জ্বালাতন করব না। কাব্য কিছুই বলল না, দূরে সরে গেল সে। বাকিরা কথা বলল ইথিকার সাথে। ওদেরকে রেখে রাহুল আর কাব্য চলে আসছিল। লিয়া তখন ডেকে বলল কাব্যকে, তাড়াতাড়ি ফিরবি কিন্তু, অপেক্ষা করব তোদের জন্য। কাব্য হাসলো, চোখের ইশারায় উত্তর দিল তারা অতি শীঘ্রই ফিরবে। স্নিগ্ধ আর লিয়া রাহুলের দিকে তাকাতে সে বলে উঠল, পাখিকে পটানোর আগে আমি বাংলাদেশ থেকে 1 চুলো নড়বো না। ঘূর্ণিঝড় এসে উড়িয়ে দিয়ে নিয়ে গেলেও অন্য কথা। কাব্য ভ্রুকুচকে তাকালো রাহুলের দিকে, না বুঝে বলল, এই পাখিটাকে? কেন, তুই জানিস না? সে তো তোরই। হাসতে হাসতে কথাটা বলছিল স্নিগ্ধ। পাশে দাঁড়িয়ে থাকা লিয়া পুরো কথাটা বলতে দিল না ওকে। 2 হাত দিয়ে স্নিগ্ধের মুখ চেপে ধরে বলল, চল চল, ফ্লাইট মিস হয়ে যাবে। ইউ উইল মিস ইউ গাইস। কাব্য বিদায় জানালো বন্ধুদের। রাহুল মিছে মিছে কান্নার ভান ধরে বলল, সেম হিয়ার। কাব্য যেতে যেতে বলল রাহুলকে, নাটক করার জন্য তুই সেরা রে। এভাবে বলছিস কেন কাব্য? তুই তো আমাকে থেকে যেতে বললি। এভাবে অপমান করলে কিন্তু আমি তোকেও একা রেখে চলে যাব। তারপর আমি কান্না করে ভাসবো, কয়দিন না খেয়ে সুখ পালন করবো তোর জন্য। সত্যি? আমি জানতাম তুই আমাকে ভালোবাসিস। চুপ করবি? বেশি কথা বললে এখানে ফেলে রেখে চলে যাব। কথা থামালো রাহুল। কাব্য গিয়ে উঠল ড্রাইভিং সিটে। রাহুলও গিয়ে চুপচাপ বসে রইল পাশের সিটে। কাব্য নিজেও চায় না
রাহুল চলে যাক, ওরা না হয় একসাথে যাবে। কাব্য স্রোতের মধ্যে মনোমালিন্য হয়েছে, তাও স্রোতের কলেজ যাওয়া নিয়ে। কাব্য চায় না স্রোত আর কলেজে যাক, ওখানে গেলে যে কোনোভাবে রেজনের সাথে দেখা হবে স্রোতের। এই জন্যে কাব্যের এত বাধা নিষেধ। স্রোতের সামনে এক্সাম, পড়াশোনা কিছুই করা হয়নি বিয়ের চক্করে। কলেজ থেকে বারবার স্যার ম্যাম আর ফ্রেন্ডরা কল দিয়ে যাচ্ছে ওর ফুপির ফোনে। উনিও চান স্রোত উচ্চ মাধ্যমিকটা শেষ করুক। কাব্যকে বলেও বোঝাতে পারছিল না স্রোত। রাগ করে কাব্যের অজান্তেই চলে এসেছে ওর ফ্ল্যাট থেকে। সাবরিনা বেগম বুঝেছেন স্রোত কাব্যের মধ্যে কিছু নিয়ে ঝামেলা হয়েছে। বুঝলেও স্বামী স্ত্রীর ব্যাপারে তিনি আর নাক গলাননি। আজ প্রায় 7-8 দিন হলো স্রোত ওর কাব্য ভাইকে দেখেনি, ওর গানের গলা শুনে না, এলোমেলো হাতের স্পর্শ অনুভব করে না অনেক দিন। এই 7-8 দিনই যেন স্রোতের কাছে 7-8 বছরের মতো লাগছে। প্রতিদিন পথ চেয়ে থাকে কাব্য ভাইয়ের জন্যে, কিন্তু সে তো আর আসে না। স্রোতের মন খারাপ হলেও বই পড়ে। কাব্য ভাই ছাড়াও স্রোতের আলাদা একটা জগৎ আছে, কল্পনা প্রেমী সে। উপন্যাসেই যেন সে সুখ খুঁজে পায়। স্রোত বসে আছে চেয়ারে, টেবিলে সাজানো বইগুলো থেকে পছন্দ মতো একটা উপন্যাসের বই হাতে তুলে নিল সে। প্রথম পাতাটা উল্টাতে নজরে আসলো একটা রঙিন কাগজের খামটা হাতে নিয়ে ভেতরে থাকা চিরকুটটা বের করলো স্রোত, সুন্দর করে লেখা ওটাতে। মায়াবিনী, আপনি নিশ্চয়ই অপ্রস্তুত হলেন আমার চিঠি পেয়ে। হওয়ারই কথা। আমার লেখার হাত যে ভালো না, কারো জন্য লিখিনি কখনো। তবে জানেন তো, আপনাকে ভাবলেই আমার মাথায় শব্দেরা কিলবিল করে। আপনাকে ঘিরে কত ছন্দ, কত কবিতা সাজাই মনে মনে। আমি জানি আপনার মনের এক কোণেও আমি নেই। আমার গোটা জীবন জুড়ে আপনি ছিলেন, আছেন আর থাকবেন। ভালোবাসায় ভালো থাকবেন আপনি। ইতি। ইতিতে কারো নাম লেখা নেই। অবাক হলো স্রোত। ওর বুক শিল্পে সাজানো অর্ধেক বই তো ধ্রুব ভাইয়েরই দেওয়া। এই চিরকুটটাও কি তবে ওনারই লেখা? স্রোত চিরকুটটা হাতে নিয়ে কত কি ভেবে যাচ্ছে। কেউ যে ওর পিছনে দাঁড়িয়ে আছে এত সময় ধরে খেয়াল করেনি। আচমকায় কেউ একজন কেড়ে নিল স্রোতের হাতের বইটা, ছুঁড়ে ফেললো মেঝেতে। সেলফে সাজানো অন্য বইগুলো একে একে ফেলে দিল রাগে সহিত। স্রোতের ধ্যান ভাঙল তখন। চোখ মুখে প্রচণ্ড ভয় নিয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো থাকা লোকটার দিকে। কাব্যের হঠাৎ এমন পরিবর্তনের কারণ অজানা স্রোতের কাছে। তবে এই মুহূর্তে কাব্য ওর হাতে থাকা চিরকুটটা দেখলে প্রচণ্ড রাখবে, এই ভেবে স্রোত ডান হাতটা পিছনের দিকে নিয়ে গেল। কাব্য যেন আরো রেগে গেছে। স্রোতের দিকে এগিয়ে আসতে আসতে বলছে, কি লুকাচ্ছিস স্রোত? এটা কি আমাকে দেখা? কিছু না। কাব্য চিৎকার দিল। স্রোত ভালো হবে না কিন্তু, দেখা ওটা। স্রোত মাথাটা নুইয়ে নিল। ধ্রুব তখনও ওদিক দিয়ে যাচ্ছিল। কাব্যের চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে গেল তার। ভাবলো স্রোত কাব্যের ঝামেলা হয়েছে, বেশি কিছু না ভেবে চলেই যাচ্ছিল। খোলা দরজা দিয়ে আয়নার প্রতিবিম্বে স্রোতের মুখটা দেখলো। ওর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে, ভয়ে কেমন করে রেখেছে মুখটা। ধ্রুবের ভেতরটা মুচড়ে উঠল স্রোতের কান্নারত মুখটা দেখেই। কেমন যেন দম বন্ধ লাগছে ওর, না চাইতেও কষ্ট হচ্ছে। টেবিলে রাখা বইগুলো নজরে এলো ধ্রুবের। মনে পড়ল চিঠির কথা, মাথায় আসলো তবে কি এই চিঠির জন্যই ঝামেলা হচ্ছে? পরক্ষণে আবার ভাবলো হয়তো ভুল ভাবছে। দোয়েলকে তো বলেছিল চিঠিটা সরিয়ে রাখতে, যেন স্রোত দেখতে না পায়। এতদিনে নিশ্চয়ই চিঠিটা দোয়েল সরিয়ে নিয়েছে। কত কি বলে নিজেকে বোঝালো ধ্রুব। ওর জন্য স্রোত কাব্যের মধ্যে ঝামেলা হয়নি ভেবে নিশ্চিত হয়ে চলে গেল সে। স্রোতের হাত থেকে ওই চিরকুটটা কেড়ে নিয়ে তাতে চোখ বুলালো কাব্য। রাগে রক্তিম হলো পুরো চেহারা, গর্জে উঠে বলল, এই সিরকুট কে দিয়েছে তোকে? কে দিয়েছে বল? স্রোত কেঁপে উঠছে কাব্যের চিৎকারে। মনে মনে ভাবলো এই চিঠি ধ্রুবের লেখা জানলে তো কাব্য বাই তুলকালাম কাণ্ড বাঁধাবে, হয়তো মারধর করবে ওনাকে, ঝামেলা হবে ভেবেই মাথাটা নুয়ে মিথ্যে কথা বলল স্রোত। জানি না, জানিস না? সত্যিই জানি না, বিশ্বাস করুন। কোথায় পেয়েছিস এটা? বইয়ের ভেতরে। বইটা কে দিয়েছে? আমি এনেছি। কাব্যের ভিতরে অশান্তি হচ্ছে। স্রোত মিথ্যা বলছে, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কাব্যের ইচ্ছে করছে মেরে ফেলতে স্রোতকে। তার আগে ওকে জানতে হবে চিঠিটা কার লেখা। কাব্য স্রোতের থুতনিতে হাত দিলেও ওকে চাওয়ালো নিজের দিকে। স্রোত সাহস পাচ্ছে না কাব্য চোখের দিকে তাকাতে, ভয়ে সে অন্যদিকে তাকিয়েছে। কাব্য বাঁকা হেসে বলে উঠল স্রোতকে, আমাকে বোকা বানাচ্ছিস স্রোত? কার সাথে কি চলছে বল? 2 দিন ছিলাম না, তোর এত পরিবর্তন? আমি আজ বললে তো কালকে তুই বিয়ে করে নিবি। কাব্য মুখে এমন কথা শুনতেই কষ্ট হলো স্রোতের। কান্নার বেগ বাড়ল তার। কাব্যের দিকে কিছুটা এগিয়ে ওর বুকে হাত রেখে বলল সে, কি বলছেন এসব? বিশ্বাস করুন, আমি জানি না এই চিঠি কোথা থেকে আসলো। বুকের উপর রাখা স্রোতের হাতটা ঝাড়া মেরে ফেলে দিল কাব্য। ঘাড় কাত করে নীলাম্বরীর মুখ পানে তাকিয়ে বলল,
আমি মরে গেলে তো শান্তি হবে সুরত। তোর যা যা করতে ইচ্ছা হবে তুই তাই করবি। তুই নিশ্চয়ই প্রতিনিয়ত আমার মৃত্যু কামনা করিস, তাই না? কাব্য একদিকে কথাগুলো বলে যাচ্ছে, অন্যদিকে ঝরঝর করে পানি পড়ছে স্রোতের চোখ থেকে। কাব্য বেরিয়ে যাচ্ছিল রুম থেকে, স্রোত ওকে আটকাতে গেলে ধাক্কা মেরে ফেলে দিল। কাব্য ধমক দিয়ে বলল পিছু পিছু না আসতে, কিন্তু স্রোতের যে কষ্ট হচ্ছে, মিথ্যে বলা হয়তো উচিত হয়নি তার। স্রোত দ্রুত কাব্যের সামনে গিয়ে দাঁড়ালো, ভয়ে ভয়ে বলল, আপনি যাবেন না প্লিজ, আমি বলছি ওটা কে দিয়েছে। কাব্য ভ্রু কুচকালো, শক্ত হয়ে এলো ওর চোয়াল, চোখগুলো রক্তলাল হয়ে এলো। স্রোতের বাহু চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল। কে দিয়েছে? স্রোত ঢোক গিলল, কাপা কাপা কণ্ঠে বলল, ওই বইটা আমাকে ধ্রুব ভাই দিয়েছেন। স্রোতের কথা বলা শেষ হলো কিনা থাপ্পড় পড়ল ডান গালে, সাথে সাথে কিছুটা পিছিয়ে গেল সে। কান্না করতে নিলে চিৎকার দিয়ে বলল কাব্য। আগে বললি না কেন? কাব্যর ধমকা ধমকি করছে স্রোতকে, প্রতিবারই কেঁপে উঠছে সে, কিছু বলারও সাহস পাচ্ছে না যেন। আবার কাব্য একই কথা জিজ্ঞাসা করলো। স্রোতের মনে হলো এবার উত্তর না দিলে ওকে মেরেই ফেলবে। কাব্য ভাই মেজের দিকে দৃষ্টি রেখে ভয়ে ভয়ে বলল সে, ঝামেলা হবে তাই বলিনি। বাহ, দ্রব্যের জন্য তোর এত মায় সুরত? স্রোত তাকালো কাব্যের মুখটার দিকে। কাব্য হাসছে, চোখ দুটো কেমন লাল হয়ে আছে ওর। পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কেমন এলোমেলো লাগছে কাব্যকে। স্রোত কাব্যের দিকে এগুলেই হাত উঁচিয়ে কাছে আসতে মানা করলো সে। কথা না বলে চলে গেল বাড়ি থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।